দর্শক, চট্টগ্রামের মিরের সরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবে বিদেশি বিনিয়োগকারীরা। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, বিদেশি বিনিয়োগকারীরা কখন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন এবং কি কি ধরনের সুবিধা আসতে যাচ্ছে এই অঞ্চলে? কাকলিপ, চট্টগ্রামের যে দুটি অর্থনৈতিক অঞ্চল আছে এর মধ্যে একটি কোরিয়ান ইপিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, এটি অবস্থিত চট্টগ্রামের আনোয়ারা এলাকায়, এবং আরেকটি অর্থনৈতিক অঞ্চল সেটি মিরসরাই। এইখানে আজকে এখন থেকে আর কিছুক্ষণ পরে প্রায় 60টির বেশি বিদেশি বিনিয়োগকারীর একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা, এবং এরপরে তাদেরকে নিয়ে যাওয়া হবে প্রথমে কোরিয়ান ইপিজেট এলাকায়, যেটির মালিকানাধীন ইয়াংওয়ান, এবং এটি দক্ষিণ কোরিয়ার একটি মালিকানাধীন ইপিজেট এলাকা। এটি 1987 সাল থেকে আসলে চট্টগ্রামে কার্যক্রম শুরু করেছে, এবং এই পর্যন্ত এখানে প্রায় 48টি কারখানা সেখানে উৎপাদন কাজ করছে, এবং সেখানে প্রথমে নিয়ে যাওয়া হবে কারণ এখানে প্রায় 2492 একর জায়গার মধ্যে মাত্র 825 একর জায়গা এখানে কারখানা গড়ে উঠেছে, এবং বিশাল একটি এলাকা এখনো পর্যন্ত সেখানে কোনো বিনিয়োগ হয়নি। সেই কারণে যে বিনিয়োগ সম্মেলন হচ্ছে সেই সম্মেলনকে সামনে রেখে বিদেশি বিনিয়োগকারীরা সেখানে পরিদর্শন করা হবে, এবং বিডার পক্ষ থেকে যেটা বলা হয়েছে, এখানে যেই চট্টগ্রামে যারা বিনিয়োগ করবেন তাদেরকে মূলত চট্টগ্রামে আনা হচ্ছে, এবং বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করে এই বিদেশি বিনিয়োগকারীরা যদি চট্টগ্রামের তাদের জায়গা এবং পরিবেশ যদি পছন্দ হয় তাহলে বিদেশি বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করবেন। আপনি জানেন যে এছাড়া চট্টগ্রামের যে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল আছে সেখানে প্রায় 30,000 একর জায়গা আছে, এবং ইতিমধ্যে মাত্র 11টি কারখানা সেখানে কাজ শুরু করেছে, তবে এখনো পর্যন্ত বিশাল একটি অংশ সেখানে কোনো উন্নয়ন হয়নি বা কারখানা গড়ে ওঠেনি, সেখানেও নিয়ে যাওয়া হবে, এবং প্রথমে বিনিয়োগকারীদেরকে নিয়ে যাওয়া হবে আনোয়ারা ইপিজেট এলাকায়, এবং সেখান থেকে সেই প্রদর্শনের পরে তাদেরকে মিরসরাই নেওয়া হবে, এবং রাত্রে আবার তাদের একই ফ্লাইটে করে ঢাকা ফেরার কথা রয়েছে। কাকলি, এই ছিল এখানকার সর্বশেষ। আরিজ, আপনাকে ধন্যবাদ। দেশে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে শুরু হতে যাচ্ছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হবে 7 থেকে 10 এপ্রিল পর্যন্ত। এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জানান, এতে 50টি দেশের হাজারের বেশি অতিথি ও বেশ কিছু বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নেবে। চুক্তি হতে পারে নাসার সঙ্গেও। সেলিম মালিকের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনার পথে বাংলাদেশ। আর এ পথে দেশি বিদেশি বিনিয়োগকারীদের যুক্ত করতে বিডার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনভেস্টমেন্ট সামিট 2025। এবারের সামিটে 50টি দেশের 1000-এর বেশি অতিথি অংশ নিচ্ছে। এছাড়াও আসছে স্যামসাং, জারা, ওবার, টেলিনর, টয়োটা ও মেটার পাশাপাশি বিশ্বখ্যাত বেশ কিছু ব্র্যান্ডের প্রতিনিধিরাও। এতে স্পেস এক্সের মালিক ইলন মাস্ক সরাসরি উপস্থিত না থাকলেও স্টারলিংকের মাধ্যমে সরবরাহ করা হবে ইন্টারনেট সেবা। আমরা স্যামসাং এর খুব সিনিয়র একজন ভদ্রলোক আসবেন। আমরা বেশ কিছু বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের যারা আর্লি স্টেজ স্টার্টআপদেরকে ফান্ড করেন, সেখানে অনেক বড় বড় বেশ কিছু ভিসির ওনাররা আসবেন। সামিটে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও ও মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে চুক্তির সম্ভাবনা রয়েছে। বিনিয়োগকারীদের ঘুরে দেখানো হবে চট্টগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চল। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি, স্পেস এক্সপ্লোরেশন নিয়ে, নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষরের কথা চিন্তা করছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক নীতি এদেশের বিনিয়োগকে কি বাধাগ্রস্ত করবে? বিডা বলছে, এই শুল্ক নীতি বরং শিল্পখাত সংস্কারে নতুন পথ দেখাবে। ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে। 4 দিনের সামিট বিনিয়োগকারীদের নতুন বাংলাদেশের সঙ্গে পরিচয় ঘটাবে, এমনটা জানিয়ে বিডা বলছে, এর মাধ্যমে দূর হবে বাংলাদেশ সম্পর্কে সৃষ্টি হওয়া সকল নেতিবাচক ধারণাও। আমি মনে করছি যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা খুবই ভালো জায়গা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।
বিএনপি বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন সংস্কার করেছে, গণমুখী উন্নয়ন করেছে, অথচ বিএনপিকে সংস্কারের বিরোধী বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা বিএনপির উদ্যোগে সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। পতিত স্বৈরাচার ও তার দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। আব্দুস সালাম পিন্টু গোপালপুর আসন থেকে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে তার মৃত্যুদণ্ডের আদেশ হয়। পরে উচ্চ আদালতের আদেশে বেকসুর খালাস পান তিনি। কারামুক্ত হয়ে 17 বছর পর রোববার প্রথম গোপালপুরে যান আব্দুস সালাম পিন্টু। গাজায় ইসরায়েলি বাহিনী অব্যাহত নৃশংসতার প্রতিবাদে আজ বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বানের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ও ছাত্রনেতা। দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। গাজায় গণহত্যার বিরুদ্ধে মার্চ ফর প্যালেস্টাইন সহ বিভিন্ন সংগঠন কর্মসূচির ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন আজ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ আরও বেশ কিছু সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেছেন। এছাড়া এনসিপি, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন এই ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করেছে। ঈদের ছুটি শেষে এরই মধ্যে অফিস আদালত খুলে যাওয়ায় রাজধানী ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, সড়কে মানুষের চাপ কেমন দেখছেন এবং যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন আমাদের। কাকলি ঠিকই বলেছেন, আসলে যাত্রীদের চাপ কিন্তু বেশ আমরা লক্ষ্য করছি গত দুদিন ধরে। আজকেও কিন্তু সকাল থেকে আমি রংপুরের কামারপাড়ায় যে ঢাকা কোচ স্ট্যান্ড এখানে এসেছি। এখন পর্যন্ত এখান থেকে বেশ কিছু কিন্তু ঢাকাগামী, চট্টগ্রামগামী, নারায়ণগঞ্জগামী এবং সিলেটগামী বেশ কিছু বাস এখান থেকে ছেড়ে গেছে। বিশেষ করে ঢাকাগামী বাসগুলোতে একদম সিট মনে হয় যেন খালি নেই। এবং আমি যেটা দেখেছি যে যাত্রীরা এখানে আসছেন যারা বিশেষ করে আগে টিকিট সংগ্রহ করতে পারেননি, সেই সমস্ত যাত্রী কিন্তু খুবই বিপাকে পড়েছেন। তারা বিভিন্নভাবে টিকিট সংগ্রহের চেষ্টা করছেন। অনেক যাত্রী অভিযোগ করেছেন যে টিকিটের দামও বেশি নেওয়া হচ্ছে এবং যেটি স্বাভাবিক সময়ে যে টিকিটের মূল্য থাকে সেই মূল্যে কিন্তু তারা টিকিট সংগ্রহ করতে পারছেন না। আর রংপুর থেকে যেহেতু ট্রেন একেবারেই কম, রাতে একটি ট্রেন ছাড়ে রংপুর থেকে, সেটি রংপুর এক্সপ্রেস, যার কারণে বাসের ওপর কিন্তু যাত্রীদের ভরসাটা বেশি, বাসের ওপর চাপ বেশি। আমি কাউন্টারগুলোতে খবরে নিয়েছি, এখানে বিভিন্ন পরিবহনের কাউন্টার রয়েছে। তারা বলেছেন যে ঈদের আগেই তাদের টিকিট প্রায় শেষ হয়ে গেছে, আর যে সামান্য কিছু টিকিট তাদের ছিল সেই টিকিটগুলো কিন্তু মানে একটা প্রতিযোগিতা চলছে, কারণ যাত্রীদের চাপ বেশি। কাকলি, আরেকটি কথা বলতে চাই, সেটি হলো যে ঈদের দীর্ঘ ছুটির পরে যেহেতু একটা দীর্ঘ ছুটি পেয়েছিল, এই জন্য কিন্তু গ্রামের বাড়িতে, দেশের বাড়িতে ঈদ করতে এবার কিন্তু ঢাকার বাইরে বেশ কিছু মানুষ এসেছিল। আর রংপুর এটি একটা বিভাগীয় শহর। রংপুর এই কোচ স্ট্যান্ডটি তে আমরা দেখেছি রংপুরের বাইরেও বিভিন্ন আশেপাশের জেলাগুলোর যাত্রীরা কিন্তু এখানে আসেন। আমরা সকাল থেকে সেটি লক্ষ্য করছি যে দূর দূরান্ত থেকে যাত্রীরা আসছেন, তারা ঢাকায় ফেরার চেষ্টা করছেন, তাদের কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন। এবং চাপটা কিন্তু যতই বেলা বাড়ছে ততই কিন্তু আরো বাড়বে, এমনটি এখানে আমাদেরকে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কারণ এখানে মানে যেহেতু দূর দূরান্তের যাত্রীরা আসেন, তারা সকাল 10টা, 11টা, 12টা, বিশেষ করে দুপুরের দিকে আরও চাপ বাড়বে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত বাসগুলো ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে এবং বিভিন্ন দূরপাল্লার। এখন পর্যন্ত যে যাত্রীরা এসেছে তারা মোটামুটি যাত্রা করতে পেরেছে। কাকুলি,
মইনুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী মইনুল হক। মিয়ানমারে জান্তা সরকারের 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার ঘোষণা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রোহিঙ্গা শরণার্থীরা বলছেন, তাদের প্রত্যাবাসনের আগে রাখাইন রাজ্যে সেফ জোন তৈরি করতে হবে। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর রিপোর্ট। কক্সবাজারের উখিয়া ও নোয়াখালীর ভাষাঞ্চলের 34টি রোহিঙ্গা ক্যাম্পে প্রধান আলোচনার বিষয় জান্তা সরকারের শরণার্থী প্রত্যাবর্ষণের ঘোষণা। দীর্ঘদিন নীরব থাকার পর তাদের এমন ঘোষণা ক্যাম্পগুলোতে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। রোহিঙ্গারা বলছেন, তাদের দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমার সরকারের ঘোষণা নতুন কিছু নয়। তবে রাখাইন রাজ্য এখনও আরাকান আর্মিদের দখলে থাকায় তাদের ফেরা কঠিন হতে পারে বলে মনে করেন তারা। এতদিন পর মিয়ানমার আমাদের নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে, তাতেই আমরা খুশি। তবে আমাদের নিরাপত্তা দিতে হবে, কারণ রাখাইন আরাকান আর্মিরা দখল করে নিয়েছে। আমরা অবশ্যই আমাদের দেশে চলে যাব, তবে আমাদের নিরাপত্তা দিতে হবে, আমাদের অধিকার দিতে হবে। আমাদের নাগরিকত্ব ও নিরাপত্তা দিলে আমরা ফিরে যাব। আমরা ক্যাম্প জীবনে আর থাকতে চাই না। সরকারের দিবা বলে আশা করি। আর দেশের মাঝে আর যাইবল্লা বলিন। আমাদের ক্যাম্প জীবন আর সহ্য হচ্ছে না। এখানে নানা ধরনের সমস্যা হচ্ছে। যেহেতু আমরা রোহিঙ্গা, আরাকান আমাদের দেশ, আমরা নিজেদের দেশে গিয়ে স্বাধীনভাবে কাজ করে বসবাস করতে চাই। কিন্তু কে নিরাপত্তা দেবে? আমাদের জানমালের হেফাজত করবে কে? কারণ আমাদের দেশ তো আরাকান আর্মি দখল করে নিয়েছে। বিগত সরকার ব্যর্থ হলেও সম্প্রতি বিমস্টেক সম্মেলনে মিয়ানমার সরকার 1,80,000 শরণার্থী ফেরত দিতে সম্মতি জানানোয় রোহিঙ্গা নেতারাও খুশি। তবে প্রয়োজন নিরাপদ পরিবেশ। আগে খাড়ি মারি নিয়ে বাংলাদেশ তুলে দিবে যে রোহিঙ্গারা তাদের দেশ মিয়ানমারের রাখাইনে ফিরে যেতে প্রস্তুত, কিন্তু তাদের নিরাপত্তা কে দেবে? তাদের সেফটি সিকিউরিটির বিষয় আছে। রাখাইনে রোহিঙ্গাদের জন্য সেফ জোন করতে হবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের স্বদেশে পাঠানোর যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার জন্য ধন্যবাদ। 2017 সাল থেকে এ পর্যন্ত প্রায় 11 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত নৃশংসতার প্রতিবাদে আজ বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বানের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন তারা। দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালনে বন্ধ রয়েছে ঢাকা কলেজ, সিটি কলেজ, তিতুমির কলেজ সহ রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক কার্যক্রম। গাজায় গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিরীহ ফিলিস্তিনিদের উপর অমানবিক হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থগিত ঘোষণা করা হয়েছে সব বিভাগের ক্লাস ও পরীক্ষা। রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ আরও বেশ কিছু সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেছেন। এছাড়া এনসিপি, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন এই ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করেছে। গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বানের সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশেও কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচির খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নূর, কর্মসূচির কি খবর আছে আপনার কাছে? এবং ক্লাস পরীক্ষা চলছে না, যেটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, এ সংক্রান্ত আর কি তথ্য আছে আপনার কাছে?
আজকে যে গ্লোবাল স্ট্রাইক চলছে সেই গ্লোবাল স্ট্রাইকে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রাতেই ঘোষণা দিয়েছেন তারা কোনো ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করবেন না এবং পরবর্তী সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই ঘোষণাটিকে আমলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও ক্লাস পরীক্ষা বর্জন করেছে। আজকে সকাল থেকে টিএসসির যে রাজু ভাস্কর্য রয়েছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যান্য রাজধানীর বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন। তারা ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়েছেন। তারা বলছেন যে ফিলিস্তিনে যেটি হচ্ছে সেটি মানবাধিকারের চরম লঙ্ঘন, সেটি সুস্পষ্ট গণহত্যা। সেই গণহত্যা বন্ধ হওয়ার জন্য, সেই গণহত্যা বন্ধ করার জন্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করবার জন্য তারা দাবি জানাচ্ছেন এবং একই সঙ্গে মুসলিম বিশ্ব এবং জাতিসংঘ, ওআইসি সহ আরব লীগ সহ যে দেশগুলো রয়েছে সবাইকে সক্রিয় হবার জন্য জোরালো কার্যকর ভূমিকা গ্রহণ করবার দাবি তারা এখান থেকে জানাচ্ছেন। এছাড়া তারা বলছেন যে বাংলাদেশে ফিলিস্তিনির যে গণহত্যাটি হচ্ছে সেই গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের যে সমস্ত পণ্য রয়েছে যেগুলো বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে সে সকল পণ্য যাতে বয়কট করা হয় সেই বয়কটের দাবি তারা এখান থেকে জানাচ্ছেন। এছাড়া বাংলাদেশের পাসপোর্টে একটি লাইন ছিল যেখানটায় বলা ছিল বাংলাদেশের পাসপোর্ট পৃথিবীর সব দেশের জন্য ভ্যালিড শুধুমাত্র ইসরায়েল ছাড়া। এখন তারা দাবি করছেন যে সেই শুধুমাত্র ইসরায়েল ছাড়া যে শব্দটি, যে লাইনটি বাংলাদেশের পাসপোর্টে ছিল সেটি যেন পুনরায় প্রতিস্থাপন করা হয়, এই দাবিও তারা এখান থেকে জানাচ্ছেন। এছাড়া এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যান্য স্কুল কলেজের শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন। এর বাইরে মেডিকেলের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন এবং এছাড়া আমরা এই টিএসসি রাজু ভাস্কর্যেই আমরা দেখেছি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে, বড় বড় মিছিল নিয়ে সবাই এখন শাহবাগের দিকে যাচ্ছে এবং সেখানে হয়তো দীর্ঘ সময় তারা অবস্থান কর্মসূচি পালন করবে। সেখান থেকে গাজার যে গণহত্যাটি চলছে সেই গণহত্যা বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপের দাবি তারা এখান থেকে জানাবেন। নূর, আপনি সাথেই থাকবেন। জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মসূচি সম্পর্কে। আমরা এখন চলে যাচ্ছি মিসবাহ হাসানের কাছে, তিনি আছেন ব্র্যাক ইউনিভার্সিটিতে। মিসবাহ, আপনি আমাদেরকে জানাবেন যে কর্মসূচির কি খবর আছে আপনার কাছে? এতক্ষণ কিন্তু এই ব্র্যাকের সামনে কিন্তু অবস্থান নিয়ে শিক্ষার্থীরা কিন্তু তারা সেই প্রতিবাদে বিক্ষোভ কিন্তু চালিয়ে যাচ্ছে। ঠিক এতক্ষণ কিন্তু ব্র্যাকের যে মূল ফটক ছিল সেখানে অবস্থান নিয়েছিল শিক্ষার্থীরা, এখন কিন্তু তারা বিক্ষোভটি নিয়ে রাজপথে নেমে এসেছে। অর্থাৎ যে এখন কিন্তু তারা এই পুরো বাড্ডা এলাকা প্রদক্ষিণ করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। সকাল থেকে আমরা যখন আসছিলাম এখানে তখন রাজধানীর রাজপথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি যে আসলে যে প্যালেস্টাইন যে বর্বর হত্যাকাণ্ড, ইসরায়েলি আগ্রাসন বাহিনীর যে বর্বর হত্যাকাণ্ড হচ্ছে তার প্রতিবাদে কিন্তু সারা দেশে আজকে যে বিক্ষোভ হচ্ছে, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কর্মসূচি ঘোষণা করেছে তার সাথে সংহতি প্রকাশ করে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সংহতি জানিয়ে সারা দেশে কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি চলছে। তারই অংশ হিসাবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এসেছেন এবং তারা যে প্রতিবাদে বারবার প্রতিবাদ জানাচ্ছেন যে আসলে যে প্যালেস্টাইনে যে হত্যাকাণ্ড, বর্বর যে হত্যাকাণ্ড আমরা এর আগেও দেখেছি যে নেতানিয়াহুর যে বর্বর বাহিনী, ইসরায়েল আগ্রাসন বাহিনী যে 50,000 মানুষকে গত বছর যে হত্যা করেছিল, 50,000-এর বেশি মানুষ, এবারও যে হত্যাকাণ্ডের যে সূচনা হয়েছে এটি যেন খুব শীঘ্রই বন্ধ হয় এবং এর প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত বিক্ষোভ করছে এবং তাদের একটি দাবি যে ইসরায়েলি আগ্রাসন বাহিনী যেন আর কখনো এই বর্বরতার হামলা দেখাতে সাহস না পায় এবং মুসলমানদের যে ঐক্য সেই ঐক্যের আহ্বান কিন্তু তারা জানিয়েছে এবং ইসরায়েলের পণ্য বর্জন সহ নানা রকম প্রতিবাদী স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। এই ছিল সবশেষ। মিসবাহ আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা ঢাকা কলেজ থেকে সরাসরি যুক্ত হতে যাচ্ছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদের সাথে। কায়কোবাদ, কর্মসূচির কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ঢাকা কলেজে কিন্তু গতকালকের ঘোষণা অনুযায়ী কিন্তু আজ কিন্তু তারা 11:30টায় কিন্তু প্রতিবাদে
এই কর্মসূচি পালন করছে। তারা কিন্তু এর মধ্যে তারা কিন্তু ক্যাম্পাসে একটি মিছিলও করেছেন। তারা ক্যাম্পাসে মিছিলটি প্রদক্ষিণ করে আবারও কিন্তু তারা মূল ফটকে অবস্থান নিয়েছিলেন, সেখান থেকে কিন্তু তারা আবারও শহীদ মিনারে এখানে অবস্থান নিচ্ছেন। তারা এখানে যেটি বলছেন, তারা আসলে ফিলিস্তিনের সাথে সরাসরি তারা যেহেতু যেতে পারছে না, তারা এখান থেকে তারা একাত্মতা প্রকাশ যেটি বলছেন, তারা আজকে ক্লাস বর্জন করে তাদের যে কর্মসূচি গ্লোবাল যে স্ট্রাইক, তারা কিন্তু সেটি সফল করার প্রয়াস কিন্তু তারা এটি বলছেন। তারা একই সাথে বলছেন যে ফিলিস্তিনের উপর যে নিপীড়ন, যে অত্যাচার, তা অবিলম্বে বন্ধ করার জন্য জাতিসংঘের কাছে তারা কিন্তু দাবি জানাচ্ছে। একই সাথে তারা ইসরায়েলের বিচারের পাশাপাশি কিন্তু তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েও কিন্তু স্লোগান দিচ্ছে। তারা কিন্তু বলছে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। তারা বলছে এর পিছনে কিন্তু অন্যতম দায়ী ইসরায়েলের যে যারা মিত্র আছে, পশ্চিমা মিত্র, তাদেরও কিন্তু এটি নিতে হবে। তাই কিন্তু তারা কিন্তু বলছে এই বিষয়টি নিয়ে সম্মিলিতভাবে মুসলিম বিশ্ব সকলকে এগিয়ে এসে অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করার দাবি কিন্তু তারা জানাচ্ছেন এখানে। একই সাথে তারা বলছেন তারা কিন্তু ফিলিস্তিনের সমর্থন কিন্তু তারা ছাড়বেন না। তারা যতক্ষণ পারবেন ফিলিস্তিনকে কিন্তু তারা সমর্থন দিয়ে যাবে এবং যতটুকু সম্ভব তারা করে যাবে, তারা একাত্মতা প্রকাশ করে যাবে। তো সবকিছু মিলিয়ে ঢাকা কলেজে কিন্তু তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দর্শক, জানছিলাম বিশ্বব্যাপী ধর্মঘটের প্রতি সংহতির খবর আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে। এদিকে ঢাকার বাইরেও গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাজার জনগণের প্রতি সংহতি জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত সিনেট ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব অংশ নেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অফিসার ও কর্মচারীরা অংশ নেন। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে ক্যাম্পাসে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন সংহতি প্রকাশ করে সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণ করেছেন। ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এর অংশ হিসেবে আগামীকাল সকল ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কুমিল্লা নগরীর কান্দিরপাড় বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শুরু হয়। এতে জাতীয় নাগরিক পার্টি, ইসলামী ছাত্র সেনা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়াও রংপুর, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি রংপুরে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কতক্ষণ এই কর্মসূচি চলবে, কি তথ্য আছে আমাদেরকে জানাবেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি তো সকাল 11টা থেকে 12টা পর্যন্ত পালিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি রংপুর নগরীর টাউন হলের সামনে, যে মূল সড়ক, সেই মূল সড়কে আপনাদেরকে একটু দেখাতে চাই যে মূল সড়কে বসে পড়েছে শিক্ষার্থীরা, বিভিন্ন পেশার মানুষরা এবং বিভিন্ন অফিসের যারা কর্মকর্তা কর্মচারী, তারা কিন্তু অফিস খোলা থাকলেও আজকে আর তারা অফিসে যায়নি। তারা এই কর্মসূচিকে সংহতি জানিয়ে এখানে অনেকে এসে অবস্থান নিয়েছেন এবং রংপুর নগরীর যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, রংপুর মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজ, তারপরে নার্সিং কলেজ, রংপুর ক্যান্ট পাবলিক জেলা স্কুল, কালেক্টরেট স্কুল, বর্ডার গার্ড, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং রংপুর পলিটেকনিক্যাল কলেজ সহ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই রংপুর টাউন হলের সামনে এসে রাস্তায় বসে পড়েছে। সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তারা বলছে গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর যে বর্বরোচিত হামলা, এই বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই বিক্ষোভ মিছিল করছে। এই বিক্ষোভ মিছিল, এই কর্মসূচি কিন্তু 11টায় শুরু হয়েছে, কখন শেষ হবে আমরা জানি না। তবে ইতিমধ্যেই জেনেছি জোহরের নামাজের পরও রংপুরে সর্বস্তরের জনতার যে ব্যানার, এই ব্যানার এবং তৌহিদি মুসলিম সমিতির
নেতৃত্বে কিন্তু রংপুরে বিক্ষোভ মিছিল করা হবে। আজকের এই কর্মসূচিতে আমরা দেখছি সর্বস্তরের মানুষ এসে এখানে অংশগ্রহণ করেছে। এখানে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র দল, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করছে। এখন পর্যন্ত এই বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ কখন শেষ হবে, এই অবরোধ কর্মসূচি কখন শেষ হবে এখনো কিন্তু আমরা জানতে পারিনি। তবে জোহরের নামাজের পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীতে বের করার পরিকল্পনা এখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এই ছিল রংপুর থেকে এখন পর্যন্ত। দর্শক, জানছিলাম কর্মসূচির খবর। 40টি দেশের 600-রও বেশি দেশি বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে বিনিয়োগ সম্মেলন 2025। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট প্ল্যানারি সেশনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, সংস্কারের মাধ্যমে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে প্রতি বছর লাইসেন্স নবায়নের ঝামেলা থেকে বিনিয়োগকারীদের মুক্তি দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। এদেশে বিনিয়োগ করা আগের চেয়েও সহজ করা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। উদ্যোক্তারা স্টার্টআপ মাইন্ড নিয়ে এগিয়ে এলে বাংলাদেশ ব্যাংক সহায়তা করবে। এদিকে সম্মেলনের অংশ হিসেবে চট্টগ্রামের 2টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল সফর করছে 60 জন বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বিডার বিনিয়োগ সম্মেলনের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, সম্মেলনে উল্লেখযোগ্য আর কি কি আয়োজন রয়েছে আমাদেরকে জানাবেন। যশোদা, একটা তথ্য জানিয়ে রেখে সেটা হলো যে এই সম্মেলনে কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি, প্ল্যানারি সেশন এবং বিদেশি বিনিয়োগকারীদের ফিল্ড ভিজিটিংয়ের মাধ্যমে কিন্তু এই সম্মেলনটি শুরু হয়েছে। 4 দিনের সম্মেলনের প্রথম দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো সকালে কিন্তু সকাল 9টায় চলে গিয়েছে চট্টগ্রামের 2টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে 60 জন বিনিয়োগকারী চলে গেছেন এবং চট্টগ্রাম আমাদের যে কোরিয়ান ইপিজেড এবং দেশীয় যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সেখানে 60 জন বিনিয়োগকারী ঘুরে দেখছেন এবং সেখানে কী ধরনের বিনিয়োগ করা যায় এবং কোন কোন খাতে বিনিয়োগ করা যায় সেই সব অঞ্চলগুলোতে সেগুলো কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন। এবং ঢাকায় কিন্তু প্ল্যানারি সেশন এর মধ্যে একটি হয়ে গেছে এবং সেই সেশনের কিন্তু প্রথম যে বক্তব্যটি হয়েছে আসছে সেটা হলো বিডার চেয়ারম্যানের পক্ষ থেকে। তিনি জানিয়েছেন যে আগের যে কোনো সময় যে এখন বিনিয়োগকারীরা খুব সহজে বাংলাদেশে বিনিয়োগ করতে পারবে। বিশেষ করে এখানে যে ইজ অফ ডুইং বিজনেসের যে জটিলতাগুলো ছিল, নিবন্ধনের যে জটিলতাগুলো ছিল সেগুলো কিন্তু আর থাকছে না এবং ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীরা খুব সহজে এখানে বিনিয়োগ করতে পারবেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরও কিন্তু কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন এখানে বাংলাদেশের যে স্টার্টআপ রয়েছে সেগুলো যেন খুব সহজে ফান্ডিং করা যায় এবং সেই স্টার্টআপগুলোকে কীভাবে তুলে নিয়ে আসা যায় সেই বিষয়গুলো কিন্তু তিনি জোর দিয়েছেন এবং বলেছেন যে তাদের জন্য বিশেষ ফান্ড ব্যবস্থা করা হবে এবং বিদেশি কোনো স্টার্টআপ যদি বাংলাদেশে বিনিয়োগ করে তাহলে তাদের যে ফান্ড বাংলাদেশে আসার জন্য যে ধরনের ব্যাংকিং জটিলতাগুলো আগে ছিল সেগুলো কিন্তু নিরসন করা হবে বলে তারা জানিয়েছেন। এছাড়া স্টার্টআপদের আরও সহযোগিতা করার জন্য কিন্তু ইন্টারনেটের যে দাম সেই দামটি কিন্তু কমিয়ে নিয়ে আসার জন্য ব্যবস্থা করা হচ্ছে এবং উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি জানিয়েছেন যে আগের চেয়ে এখন ইন্টারনেট আরও সহজলভ্য করা হবে এবং দামটাও আগের চেয়ে কম দামে যেন সহজে সরবরাহ করা যায় সেটি কিন্তু ব্যবস্থা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেটি তিনি জানিয়েছেন। এছাড়া স্টারলিং কিন্তু বাংলাদেশে আসার একটি কথা ছিল, কিন্তু স্টারলিং কিন্তু বাংলাদেশে আসছে না। তবে স্টারলিংয়ের যে ইন্টারনেট সরবরাহ তাদের সেবা সেগুলো কিন্তু এই বিনিয়োগ সম্মেলনে ইন্টারকন্টিনেন্টাল যে হোটেলে যে ইন্টারনেট সেবাগুলো এখন এই মুহূর্তে দেওয়া হচ্ছে সেটি কিন্তু স্টারলিংয়ের সেই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে বলে আমাদের এখানে জানানো হয়েছে। এছাড়া 4 দিনে যে এই বিনিয়োগ সম্মেলন 10 তারিখ পর্যন্ত চলবে এবং এখানে বেশ কিছু সেশন অনুষ্ঠিত হবে এবং সেই সেশনের মাধ্যমে বিনিয়োগকারীরা বাংলাদেশে আসলে কোন কোন খাতে বিনিয়োগ করতে পারবেন এবং এইখানে বিনিয়োগ করলে কী ধরনের তারা লাভ নিয়ে যেতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু বারবার তুলে আনা হবে এবং বাংলাদেশ সম্পর্কে একটা ইতিবাচক ধারণা বিদেশিদের কাছে তুলে ধরা হবে বলে আমাদের জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে বিনিয়োগ সম্মেলন থেকে খবরাখবর। দর্শক, জানছিলাম বিনিয়োগ সম্মেলনের খবর। এদিকে বিনিয়োগ শীর্ষ সম্মেলনে আসা 50টিরও বেশি কোম্পানির প্রতিনিধিরা চট্টগ্রামের 2টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন। অঞ্চলগুলির উৎপাদন সম্ভাবনা বিদেশি বিনিয়োগকারীদের প্রদর্শন করা মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় এনামুল হক।
সোমবার সকালে বিনিয়োগকারীদের বড় একটি অংশ চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেন। প্রথম 50 জনের বেশি বিদেশি বিনিয়োগকারীকে নিয়ে একটি স্পেশাল ফ্লাইট চট্টগ্রামে নেওয়া হয়। সেখান থেকে তারা যান কোরিয়ান ইপিজেডে। এ সময় তাদেরকে বরণ করে নেন ইয়াংওয়ানের চেয়ারম্যান দক্ষিণ কোরিয়ান নাগরিক কিহাক সাং। পরে কোরিয়ান ইপিজেডের বিভিন্ন কারখানা ঘুরে দেখানো হয়। I want them eventually decide for investment in Bangladesh, not necessarily in KEPZ, in Bangladesh, so that Bangladesh textile and then apparel industry can have a more stable infrastructure by their upcoming investment. কারখানার জন্য যাদের জমি প্রয়োজন মূলত তাদেরকে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে নেওয়া হয়। তারা সরেজমিনে পরিদর্শনের পর বিনিয়োগ সম্মেলনে তাদের মতামত ও সন্তুষ্টির কথা তুলে ধরবেন। কোরিয়ান ইপিজেড এটা ভিজিট করবেন, এখানে ওনাদেরকে একটা স্পেশাল প্রেজেন্টেশন দেওয়া হবে। এরপর ওনারা আবার স্পেশাল ইকোনমিক জোন যাবেন মিরসরাইতে। বাংলাদেশের বিনিয়োগের যে যে সুবিধাগুলো আছে এইগুলো সম্পর্কে ওনাদেরকে একটা হাতে কলমে ধারণা দেওয়া হবে। আমরা বিশেষ করি তখন যাতে করে ওনাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে ওনাদের জন্য সুবিধা হয়, সেই জন্য ওনাদেরকে প্রয়োজনীয় যা যা ব্রিফ করা দরকার সবগুলো করা হবে। পরে মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন তারা। এনটিভি নিউজ ডেস্ক। বিদেশি বিনিয়োগকারীদের চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আরিচ, আজ তাদের আর কি কর্মসূচি আছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ জসিন্তা, এই মুহূর্তে 50টির বেশি বিনিয়োগকারী এই চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড এলাকায় বিভিন্ন কারখানা পরিদর্শন করেছেন এবং তারা এই মুহূর্তে মত বিনিময় করছেন। এরপরে তারা চট্টগ্রামের আরেকটি যেটি প্রায় 30,000 একর জায়গা জুড়ে অবস্থিত অর্থনৈতিক অঞ্চল মিরেশ্বরের দিকে চলে যাবেন। এছাড়া এর আগে তারা চট্টগ্রামের যে কোরিয়ান ইপিজেড আছে এখানে প্রায় 4,200 একর জায়গা আছে। এখানে প্রায় 800 একর জায়গার মধ্যে 48টি কারখানা ইতিমধ্যে উৎপাদন করছে এবং শতভাগ রপ্তানিমুখী পণ্যের যে কারখানাগুলো আছে সেগুলো তারা পরিদর্শন করেছেন। তো এখানকার এর আগে তারা সকাল 8টার দিকে একটি ফ্লাইটে করে তারা চট্টগ্রাম আসেন এবং সরাসরি তারা কোরিয়ান ইপিজেডে নিয়ে আসা হয় এবং এখানে ইয়াংওয়ানের চেয়ারম্যান কিহাক সাং তাদেরকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার হামলা ও নৃশংসতার প্রতিবাদে ঢাকা বিশ্বব্যাপী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা কার্যক্রমে অংশ নেয়নি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ব্রাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংহতি মিছিলের পাশাপাশি হয়েছে বিক্ষোভ সমাবেশ। অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। নূর হোসেন ও মেজবাহ হাসানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ। মানুষের প্রতি এমন নৃশংসতা মেনে নিতে পারেননি কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ সমাজ। তাদের সাথে সংহতি জানিয়েছেন শিক্ষক সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। প্রতিবাদের জোর আওয়াজ তুলতে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন শিশু থেকে বৃদ্ধরাও। বিশ্ববাসী দেখেও না দেখার ভান করছে, লাইক তারা ব্লাইন্ড। আমরা গাজাবাসীর পক্ষে রয়েছি, আমরা গাজাবাসীর জন্য আছি। হিউম্যানিটি ওইটার মূল্যবোধ থেকে শুধু একজন মুসলিম হিসেবে না, আপনি ইহুদি খ্রিস্টান যেই হন না কেন, যেইভাবে এখানে গণহত্যা চালানো হচ্ছে এটা বন্ধ করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ ওঠে প্রতিবাদের। ফিলিস্তিনের পতাকা হাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয় শিক্ষার্থীরা। পাশাপাশি জাগ্রত ভূমিকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রতিবাদের স্লোগানে মুখরিত হয় ঢাকার রাজপথ। বলছেন ফিলিস্তিনিরা একা নন, এই সংগ্রাম মানবতার, এই লড়াই সকলের। ফিলিস্তিনিরা শুধু একা নয়, আমরা তাদের সাথে আছি। আমরা এই গ্লোবাল স্ট্রাইক সফল করার উদ্দেশ্যে ঢাকা কলেজ ছাত্ররাও আমরা কিন্তু এখানে মিলিত হয়েছি। প্যালেস্টাইনের জনগণের প্রতি এই নৃশংস বর্বরতা যেন অচিরেই বন্ধ হোক। গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, ওআইসি, আরব লীগ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।
কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদ কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নূর, কর্মসূচির আর কি খবর আপনার কাছে রয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জনসমাগম কেমন দেখছেন আপনি? শাওন, বিশ্বব্যাপী যে গ্লোবাল স্ট্রাইক ফর গাজার আহ্বান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেই স্ট্রাইকের আহ্বানে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছে এবং সেই শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের ক্লাস পরীক্ষা বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়েছে আজকের মতো। আজকে সকাল থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা জড়ো হয় এবং ফিলিস্তিনের পক্ষে গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে, বর্বরতা চালানো হচ্ছে, সেই বর্বরতা বন্ধের জন্য ফিলিস্তিনের পাশে সহ সংহতি জানিয়ে তারা এখানে বিক্ষোভ শুরু করেছে, সমাবেশ করছে। শুরুতে আমরা যখন এখানে আসি তখন অল্প কিছু শিক্ষার্থী জড়ো হয়ে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে স্লোগান দিতে শুরু করে, গাজাবাসীর জন্য সহযোগিতার আহ্বান শুরু করে। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই ক্যাম্পাসের আশেপাশের অন্যান্য যে ক্যাম্পাসগুলো রয়েছে, বুয়েটের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন, ঢাকা মেডিকেল সহ বেশ কিছু মেডিকেল এবং নার্সিং কলেজের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হন এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হন, নটরডেম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও এখানে এসে জড়ো হন এবং বিশাল বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীদের এখানে এসে জড়ো হতে আমরা দেখি। তারা এখান থেকে বেশ কিছু দাবি জানাচ্ছেন। তারা বলছেন দ্রুততম সময়ের মধ্যে বিশ্ব সম্প্রদায়, আন্তর্জাতিক সম্প্রদায় উদ্যোগ নিয়ে, বিশেষ করে তারা জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগের কথা বলছেন, তাদের যৌথ উদ্যোগে, সম্মিলিত উদ্যোগে গাজা যে গণহত্যা চলছে সেটি অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোকে এগিয়ে আসা তারা আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র ঘোষণা করার জন্য তারা দাবি জানাচ্ছেন এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দেওয়া থেকে শুরু করে বাংলাদেশের পক্ষ থেকে যা করা যায় সেসব করবার জন্য সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশের পাসপোর্টে স্বাধীনতা পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে একটা লাইন ছিল, যে লাইনে স্পষ্ট করে বলা হয়েছে যে বাংলাদেশিরা পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন শুধুমাত্র ইসরায়েল ছাড়া। সেই লাইনটি শেখ হাসিনা সরকারের আমলে আবার পাসপোর্ট থেকে সরিয়ে ফেলা হয়, সেই লাইনটি আবার পাসপোর্টে প্রতিস্থাপন করার তারা দাবি জানাচ্ছেন। এছাড়া গাজাবাসীর যে কোনো সহযোগিতায়, সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে সব ধরনের সহযোগিতা করার জন্য সরকারের কাছে তারা এখান থেকে আহ্বান জানাচ্ছেন। জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি সম্পর্কে। এদিকে ঢাকার বাইরেও গাজায় ইসরায়েলি আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোর স্পেশাল টার্মের পরীক্ষা স্থগিত রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞের প্রতিবাদ ও জনগণের প্রতি সংহতি জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। এর অংশ হিসেবে আগামীকাল সকল ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব সহ সমাবেশে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। খুলনা বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে ক্যাম্পাসে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন হয়েছে। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী, কর্মকর্তারা। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। রংপুরে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন। প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিশ্ববিদ্যালয়েও। এছাড়া কুমিল্লা, ময়মনসিংহ, চাঁদপুর, শরীয়তপুর, ভৈরব সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বিডার বিনিয়োগ সম্মেলনের খবর জানাতে যুক্ত হচ্ছে সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, বিনিয়োগ সম্মেলনে উল্লেখযোগ্য আর কি কি খবর আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন।
শাওন, গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিনিয়োগের যে সুযোগ, সেই সুযোগের তুলে ধরতে এখানে যে প্ল্যানিং সেশনগুলো রয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের এই বলরুম সহ বিভিন্ন হলগুলোতে আপনার কিভাবে কোন কোন খাতগুলোতে আসলে বিনিয়োগ করলে বেশি প্রফিট করতে পারবেন বিনিয়োগকারীরা এবং এখানে সুযোগ রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। এখানে মোটা দাগে 5টি বিষয়ের উপরে বিনিয়োগ করলে এখানে বেশি প্রফিট হবে বলে তুলে ধরা হয়েছে। সেগুলো যদি আমি বলি যে এই মুহূর্তে নবায়নযোগ্য জ্বালানির উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যে এই খাতে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এখনও খুব বেশি একটি বিনিয়োগ হয়নি, এখানে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। বিশেষ করে কৃষি প্রক্রিয়াজাতকরণ যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু বিনিয়োগ একটা বড় সুযোগ রয়েছে, যেহেতু বাংলাদেশ যে কৃষি প্রধান দেশ। এছাড়া গার্মেন্টস এবং টেক্সটাইল খাতে কিন্তু বাংলাদেশ বেশ খানিকটা এগিয়ে, তবে এখান থেকে বলা হচ্ছে যে এই খাতে আরও অনেক সুযোগ রয়েছে। এখানে যদি বিনিয়োগ করা হয় তাহলে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে আরও বেশি রপ্তানির সুযোগ রয়েছে বলে তারা এখানে জানানো হয়েছে। এছাড়া আপনার স্বাস্থ্যসেবা এবং ফার্মাসিউটিক্যাল এই খাতে অনেক বড় সুযোগ রয়েছে, কারণ বাংলাদেশ থেকে কিন্তু অনেক মানুষ এখনও বিদেশে চিকিৎসা নিতে যান। এখানে যদি উন্নত মানের হাসপাতাল করা হয় এবং স্বাস্থ্যসেবা উন্নত করা হয় তাহলে কিন্তু সেই বিদেশে যেতে হবে না, এবং এখানে কিন্তু বড় ধরনের অপরচুনিটি রয়েছে বলে এখান থেকে জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশকে বলা হয় ডিজিটাল বাংলাদেশ, কিন্তু এখানে ডিজিটাল যে লেনদেন সেটি খুব বেশি একটা নেই। সেখানেও কিন্তু বিকাশ নগদের মতো এইসব স্টার্ট আপগুলোতে যদি বিনিয়োগ করা হয় তাহলে কিন্তু এখানে বিদেশি বিনিয়োগরা বেশি পরিমাণ প্রফিট তাদের দেশে যেতে পারেন বলে এখান থেকে জানানো হয়েছে। এছাড়া এখানে স্টারলিংয়ের যে ইন্টারনেট সেবা সেটিও প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া নাসার সঙ্গে একটি চুক্তি হবে বলেও এখানে জি জানছিলাম বিনিয়োগ সম্মেলনের খবর। সীমানা নির্ধারণে নতুন আইনে অনুমোদন না পেলে বিদ্যমান আইনে আসন বিন্যাসে নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারীদের প্যানেল প্রস্তুতি ও তদারকির বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত, তবে দল নিবন্ধনের আবেদনের সময় বাড়ানোর আলোচনা এখনো হয়নি। শৃঙ্খলা বিঘ্নিত না করে প্রচার প্রচারণার ন্যূনতম নির্বাচনী ব্যয়, প্রচারণায় প্রার্থীদের সমান সুযোগ দেয়া এবং সংস্কার কমিশনের সুপারিশ সহ নির্বাচন আচরণ বিধির চমৎকার একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে বলেও তিনি জানান। আগামীকাল থেকে 14 এপ্রিল পর্যন্ত দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এ সময় সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। একই সঙ্গে তিনি বলেছেন, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার সাথে বাঙালি সংস্কৃতির কোনো সম্পর্ক নেই, আর তাই এমন উদ্যোগ থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল। মানুষের ওপর এমন ধ্বংসযজ্ঞ চালানোর প্রতিবাদ জানাচ্ছেন বিশ্ব জনতা। সামিল হয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের পতাকা ছবি দিয়ে সৃষ্টিকর্তার কাছে নির্যাতিতদের কাছে সাহায্য চেয়েছে মুশফিকুর রহিম। ফিলিস্তিনিদের সুদিন ফেরার প্রার্থনা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। চলমান সহিংসতায় ব্যথিত হয়ে গাজাবাসীদের জন্য দোয়া চেয়েছেন নাহিদ রানা, মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। এছাড়াও ইংলিশ লিগে খেলা বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী আগে থেকেই সোচ্চার ছিলেন ফিলিস্তিন প্রসঙ্গে। এছাড়াও স্কটিশ ক্লাব সেল্টিকের সমর্থকরা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে নিজেদের সমর্থন জানিয়েছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার হামলা ও নৃশংসতার প্রতিবাদে ডাকা বিশ্বব্যাপী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা কার্যক্রমে অংশ নেয়নি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংহতি মিছিলের পাশাপাশি হয়েছে বিক্ষোভ সমাবেশ। বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ করেন মুসল্লিরা। অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানানো হয়। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। নূর হোসেন ও মেজবাহ হাসানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আপেল শাহরিয়ার। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ। মানুষের প্রতি এমন নৃশংসতা মেনে নিতে পারেননি কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণ সমাজ। তাদের সাথে সংহতি জানিয়েছে শিক্ষক সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো।
প্রতিবাদের জোর আওয়াজ তুলতে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন শিশু থেকে বৃদ্ধরাও। বিশ্ববাসী দেখেও না দেখার ভান করছে, লাইক তারা ব্লাইন্ড। আমরা গাজাবাসীর পক্ষে রয়েছি, আমরা গাজাবাসীর জন্য আছি। হিউম্যানিটি ওইটার মূল্যবোধ থেকে শুধু একজন মুসলিম হিসেবে না, আপনি ইহুদি খ্রিস্টান যেই হন না কেন, যেইভাবে এখানে গণহত্যা চালানো হচ্ছে এটা বন্ধ করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ ওঠে প্রতিবাদের। ফিলিস্তিনের পতাকা হাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। আমরা কোনো দাবি দাওয়া নিয়ে আসিনি, আমরা এসেছি অত্যাচার মানুষকে মুক্ত করার জন্য। ধর্মীয় দিক থেকে না দেখে আমরা যদি মানবতার দিক থেকে বিষয়টা চিন্তা করি, আমাদের প্রত্যেকের উচিত এই কর্মসূচিতে জয়েন করা। ইসরায়েলের অন্যায় অত্যাচার আর আমরা নীরবে সইতে পারি না। জাগ্রত ভূমিকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছেন, ফিলিস্তিনিরা একা নন, এই সংগ্রাম মানবতার, এই লড়াই সকলের। ফিলিস্তিনিরা শুধু একা নয়, আমরা তাদের সাথে আছি। আমরা এই গ্লোবাল স্ট্রাইক সফল করার উদ্দেশ্যে ঢাকা কলেজ ছাত্ররাও আমরা কিন্তু এখানে মিলিত হয়েছি। প্যালেস্টাইনের জনগণের প্রতি এই নৃশংস বর্বরতা যেন অচিরেই বন্ধ হোক। মার্কিন দূতাবাসের পার্শ্ববর্তী নতুন বাজার এলাকাতেও বিক্ষোভ মিছিল হয়। অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা। বিক্ষোভ হয় বাইতুল মোকাররম মসজিদের সামনেও। মুসল্লিরা উত্তর গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে জড়ো হয়। বিশ্বের মুসলমানরা যে শান্তিতে থাকতে পারবে, আমরা এই দাবি চাই। সমস্ত মুসলিম দেশ এক হইয়া যাতে এটা বন্ধ হয়। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমরা যেন সারা বিশ্বের মুসলিম একসাথে একত্র হতে পারি। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। রাজধানীর কারণ বাজারের সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন ও মিছিল করেছেন বিভিন্ন পেশার কর্মকর্তা কর্মচারীরা। গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, ওআইসি, আরব লীগ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বিক্ষুব্ধরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদ কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রিন্স, কর্মসূচির কি খবর আছে আপনার কাছে? কি অবস্থা দেখছেন সেখানে? কর্মসূচি সেই 1 ঘন্টা ধরে চলছে রাজু ভাস্কর্যের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। সেই 1 ঘন্টা ধরেই কর্মসূচি চলছে। বিভিন্ন ব্যক্তিরা কিন্তু সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। শুধু শিক্ষার্থীরা নয়, সকল ধরনের মুসলমান মানুষ তারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। তারা বলছেন যে ইসরায়েল যে বর্বরতা হামলা চালিয়ে যাচ্ছে, সেটি যদি বন্ধ না করে এই আন্দোলন, তারা এই বিক্ষোভ কর্মসূচি তারা বরাবরই করে যাবে এবং যতদিন পর্যন্ত তারা সেই বর্বরতা হামলা চালিয়ে যাবে, যতদিন বন্ধ না হবে ততদিন পর্যন্ত সেই কর্মসূচি চলবে। তারা সেটি বলছিলেন। তারা বলছেন যে জাতিসংঘ এবং ইউনিসেফ শুধু সংখ্যা গুনছে এবং সংখ্যা প্রকাশ করছে, তারা আদতে তারা সেই বন্ধের বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না, সেটা যেন নেওয়া হয় সেই বিষয়ে তারা বলছেন। এবং তারা বলছেন যে তারা যেহেতু সেই বন্ধের বিষয়, এই হামলা বন্ধের বিষয়ে তারা কোনো উদ্যোগ নিচ্ছেন না, তাহলে এটিও একটি হত্যাযজ্ঞের শামিল। তারা বলছেন যে জাতিসংঘের এই বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার। তো এখন কিন্তু সেই সকাল থেকেই যে ঢাকা সহ সারা ঢাকায় কিন্তু এই আন্দোলনগুলো চলছে, সেটি এখনও চলমান রয়েছে। তো এই ছিল রাজধানীর রাজু ভাস্কর্যের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরেই সংস্কার স্থায়ী হবে না। সকালে দিনাজপুরের হিলিতে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। দায়িত্ব নেবার পর বিচার বিভাগের সুদূর প্রসারী সংস্কারের একটি পরিকল্পনা তুলে ধরা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেখানে অনেক প্রাপ্তি হয়েছে, তারপরও অনেক পথ অতিক্রম করতে হবে বলে জানান প্রধান বিচারপতি। 2005 সাল থেকে প্রধান বিচারপতির দাদা দাদির নামে এই শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। বিভিন্ন খাতে সংস্কারের এখন প্রশ্ন এসছে, তার প্রপোজাল এসছে, রেকমেন্ডেশনস এসছে। কোনো ক্ষেত্রেই, কোনো সেক্টরে সংস্কার
কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার না ঘটে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মুন্সিগঞ্জে একটি মেডিকেল কলেজ করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 2-1 মাসের মধ্যে জেনারেল হাসপাতালের কাজ যাতে উদ্বোধন করা যায় সে লক্ষ্যে চেষ্টা করছে সরকার। দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলার উন্নয়ন সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন। এছাড়া গত 5ই আগস্ট দুর্বৃত্তদের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত মুন্সিগঞ্জ পৌর ভবন সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সভায়। এ সময় উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সহ অন্যরা। আমাদের এখানে একটা মোটামুটি একটা ডিসিশন হয়েছে যে আমরা একটা খুব তাড়াতাড়ি এখানে যেন একটা মেডিকেল কলেজ করা যায়। এই জন্য হয়তো আমরা এইটা হয়তো 1 মাস বা 2 মাসের ভিতরে আমরা হয়তো মেডিকেল কলেজটা যেন একটা উদ্বোধন করা যায়, এই জন্য আমরা একটা চেষ্টা করতেছি সবাই। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের ম্যাজিস্ট্রেট তামজিদ আহমেদ এই আদেশ দেন। গত বছরের 18ই জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। এ সময় সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এই ঘটনায় 6 এপ্রিল রাজধানীর মহাখালীর একটি বাসা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির প্রধান আতাউল্লাহ আবু আম্বার ওরফে জুনুনিকে 2টি মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে প্রধান আসামি আরসা প্রধান আতাউল্লাহকে বান্দরবানের জেলা ও দায়রা জজ অরুণ পালের আদালতে হাজির করে পুলিশ। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের আদালতে নেওয়া হয় তাকে। আদালত উভয় মামলার শুনানি শেষে আসামিকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 2022 সালের 14 নভেম্বর বান্দরবানের নাইক্ষংছড়ির তুমরু সীমান্তে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ডিজিএফআই এর কর্মকর্তা রিজওয়ান রুশদি। এই ঘটনায় গত বছরের 23 নভেম্বর ডিজিএফআই কক্সবাজার কার্যালয়ের মাঠ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন আরসার প্রধান কমান্ডার আতাউল্লাহকে প্রধান করে 31 জনের নাম উল্লেখ করে মোট 66 জনের বিরুদ্ধে মামলা করেন। ছাত্র জনতার পাশাপাশি ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে অংশ নেয় জামাতে ইসলামী, ইসলামী শিবির ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বিক্ষোভ থেকে গাজায় নারী, শিশু ও নিরীহ নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা বন্ধের দাবি জানানো হয়। একই সাথে ইসরায়েলি ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদিত ও বিপণনকৃত পণ্য বর্জনের আহ্বান জানান আন্দোলনকারীরা। মেজবাহ হাসানের রিপোর্ট। দখলদার ইসরায়েলি বাহিনীর গাজা উপত্যকায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে সব মত ও পথ মিশেছে এক মিছিলে। ঢাকার রাজপথ যেন রূপ নেয় 24 জুলাইয়ের বিপ্লবের মতো জনসমুদ্রে। প্রতিবাদের প্রতিকৃতি রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে জুলাই বিপ্লবের নেতারা বলেন, বাংলাদেশে যেমন 71 ও জুলাই বিপ্লব এসেছে, ঠিক তেমনিভাবে এমন এক বিপ্লব এসে ফিলিস্তিনিদের মুক্ত করবে। প্যালেস্টাইন রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে মুক্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এই আহ্বান আমরা বিশ্বের প্রত্যেকটি দেশ এবং সম্প্রদায়ের কাছে রাখতে চাই। ইসরায়েলি বাহিনীর দখলদারিত্বের তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জড়ো হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও জামাত ইসলামীর নেতাকর্মীরা। ইসরায়েলি বাহিনীর মুসলমান নিধনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান নেতারা। সবচেয়ে নিকৃষ্ট 200 কোটি মুসলিমকে আগামী দিনে ওই ইসরায়েলি বাহিনীর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যেভাবে ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নেওয়ার কথা ছিল, আজকে মুসলিম উম্মার প্রতিটি রস ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাজধানীর মহাখালী এলাকায় বিক্ষোভ করেন জামাত ইসলামীর হাজারো নেতাকর্মী। এ সময় নেতারা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনবাসীর পক্ষে দাঁড়ানোর। হত্যাকাণ্ডের এই খেলা বন্ধ করুন, যদি বন্ধ করা না হয়
গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। ঢাকাসহ সারা দেশে প্রতিবাদী বিক্ষোভ করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো। ফিলিস্তিনি হামলার শিকার মানুষের পাশে দাঁড়াতে বিশ্ব বিবেকের প্রতি আকুতি জানান প্রতিবাদী মানুষ। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি এ বিষয়ে জাতিসংঘকে আইনি দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু ও নারী। এর ফলে গাজায় মানবিক সাহায্য পৌঁছানো বন্ধ হয়ে গেছে, যা বাসিন্দাদের মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ, সর্বাধিক সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে তার দায়িত্ব পালনের আহ্বান জানায়। যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং গাজায় দ্রুত মানবিক ত্রাণ পৌঁছাতে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে জাতিসংঘের কাছে আবেদন করছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক পুনর্বিবেচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। চিঠিতে 3 মাসের জন্য 37% পাল্টা শুল্ক আরোপ স্থগিত করার জন্য অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার আমদানি বাড়ানোর জন্য কাজ করবে বলে জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসিকে পূর্ণ সহযোগিতা করবে। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথাও বলেছেন। গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর, চিকিৎসা সামগ্রীর মতো বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্যের উপর 50% শুল্ক কমানোর কথা বলেন ডক্টর ইউনূস। আজকে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন, এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস। এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের 10ম সর্বোচ্চ শৃঙ্গ এবং অন্যতম কঠিন পর্বত অন্নপূর্ণা 1 সফলভাবে আরোহণ করেছেন বাবর আলী। চট্টগ্রাম ভিত্তিক পর্বত আরোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ সকালে বাবর আলী তার গাইড ফুরবা অঙ্গেল শেরপাকে সঙ্গে নিয়ে 8091 মিটার উঁচু শৃঙ্গ জয় করেন। পর্বতারোহী বাবর আলী পেশায় চিকিৎসক। তিনি ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোৎসে পর্বত জয় করেন। বাবরের এই অর্জনটি বাংলাদেশিদের পর্বত আরোহণের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য একটি মাইল ফলক। বাবর আলীর পর্বত শীর্ষে আরোহণের খবরটি নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফারহান জামান এবং নেপালের অভিযানের পরিচালনাকারী প্রতিষ্ঠান মাকালু অ্যাডভেঞ্চারের স্বত্বাধিকারী মোহন লামসাল। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন জাতীয় দলের হয়ে শতাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা নাসির হোসেন। ঢাকা লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের হয়ে ফেরার ম্যাচে বল হাতে 1 উইকেট আর ব্যাটিংয়ে করেছেন 9 রান। উপহার পেয়ে তা গোপন করায় 2023 সালের আগস্টে সব ধরনের ক্রিকেট থেকে 1.5 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন নাসির হোসেন। 1.5 বছর ক্রিকেট নির্বাসন কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি। বাংলাদেশের জার্সিতে 19 টেস্ট, 65 ওয়ানডে ও 31টি টি20 খেলেছেন নাসির। বয়সটা 34 পেরিয়ে গেলেও আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি। এটা বিশ্বাস করি যে এখনো অপরচুনিটি আছে। ন্যাশনাল টিমে আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন, বাট এখন আপনি যদি পারফর্ম করেন, সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে, তাহলে অবশ্যই আপনি পারফর্ম করতে পারবেন। কারণ আপনি যদি দেখেন লাস্ট ইয়ার যেবার আমি বিপিএল ভালো খেললাম, তারপরে কিন্তু আমাকে এ টিমে বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন বা তারপরে যে টাইগার্স ক্রিকেট আরও তো অনেক ধরনের খেলা ছিল, আমাকে কিন্তু কোথাও ডাকে না। তা আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকে, তাহলে আপনি ন্যাশনাল টিমে খেলবেন কীভাবে?